একটা মহাদেশ যার দেশগুলো বছরের পর বছর ধরে একে অপরের সাথে লড়েছে, তারা কিভাবে এক হয়ে একটা মুদ্রা তৈরি করল? চলুন আজ সেই অসাধারণ গল্পটাই শোনা যাক। কিভাবে জন্ম হল ইউরো? একটা সময় ছিল যখন ইউরোপের এক এক দেশের ছিল এক এক মুদ্রা। যেমন ধরুন জার্মানির মার্ক, ফ্রান্সের ফ্রঁ বা ইতালির লিরা। মানে প্রত্যেকটা দেশ তাদের নিজেদের মনিটারি সভরেনিটি বা মুদ্রার সার্বভৌমত্ব নিয়ে খুবই গর্বিত ছিল। কিন্তু এখন পুরো অঞ্চলে একটাই মুদ্রা চলে, ইউরো। ভাবা যায় কি বিশাল একটা পরিবর্তন! একেবারে বিচ্ছিন্ন অবস্থা থেকে সহযোগিতার পথে এক বিরাট লাফ। তাহলে আসল প্রশ্নটা কিন্তু এটাই, তাই না, যে কিভাবে এতগুলো প্রতিদ্বন্দ্বী দেশ একসাথে মিলে একটা মুদ্রা তৈরি করে ফেলল? চলুন এই উত্তরটাই খোঁজা যাক। এই গল্পের শুরুটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পর থেকে। তখন ইউরোপের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। অর্থনৈতিকভাবে বলতে গেলে পুরো মহাদেশটাই ছিল বিধ্বস্ত আর টুকরো টুকরো। ব্যাপারটা কি হচ্ছিল জানেন? দেশগুলো একে অপরের সাথে পাল্লা দিতে গিয়ে নিজেদের মুদ্রার দাম ইচ্ছে মতো কমাচ্ছিল। এতে করে পুরো অর্থনীতিতে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল আর উন্নতিও থেমে যাচ্ছিল। তখন নেতারা বুঝতে পারলেন এভাবে চললে হবে না। মহাদেশে যদি শান্তি ফেরাতে হয় তাহলে অর্থনৈতিকভাবে সবাইকে এক হতে হবে। তাদের দরকার ছিল একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট অফ ভ্যালিউ, মানে এমন একটা বোঝাপড়া যা সবাইকে এক সুতোয় বাঁধতে পারে। আর ঠিক এই ভাবনা থেকেই কিন্তু একটা নতুন স্বপ্নের জন্ম হল। ইউরোপের নেতারা বুঝলেন একমাত্র পথ হচ্ছে বাণিজ্য। যদি ব্যবসার মাধ্যমে দেশগুলোর ভাগ্যকে একসাথে জুড়ে দেওয়া যায়, তাহলেই কেবল টেকসই শান্তি আর উন্নতি সম্ভব। তো এর জন্য প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজ ছিল একটা ইন্টিগ্রেটেড এক্সচেঞ্জ নেটওয়ার্ক তৈরি করা। সহজ কথায় এমন একটা ব্যবস্থা যেখানে নানা রকম মুদ্রার কোনো ঝামেলা থাকবে না, আর জিনিসপত্র আর টাকা পয়সা খুব সহজে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারবে। বলা যায় একক মুদ্রার দিকে এটাই ছিল তাদের প্রথম পা ফেলা। এই যে স্বপ্ন, এটাকে সত্যি করার জন্য 1992 সালে একটা বড় পদক্ষেপ নেওয়া হলো। স্বাক্ষরিত হল মাস্ট্রিক্ট ট্রিটি বা ম্যাস্ট্রিক্ট ট্রিটি। আর এটাই ছিল বলতে পারেন ইউরো তৈরির একদম অফিশিয়াল ব্লুপ্রিন্ট। কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না। এই স্বপ্ন সত্যি করার জন্য বেশ কিছু কড়া অর্থনৈতিক নিয়মকানুন ঠিক করা হলো। এগুলোকে বলা হতো কনভার্জেন্স ক্রাইটেরিয়া। মানে যে কোনো দেশ চাইলেই এই একক মুদ্রার ক্লাবে যোগ দিতে পারবে না, আলে তাদের এই শর্তগুলো পূরণ করতে হবে। কেন? যাতে নতুন মুদ্রাটা শুরু থেকে স্থিতিশীল থাকে, কোনো হোঁচট না খায়। এই নিয়মগুলো ছিল অনেকটা রাস্তায় গাড়ি চালানোর নিয়মের মতো। যেমন ধরুন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে, বাজেটে ঘাটতি একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে, আর সুদের হারও স্থিতিশীল হতে হবে। এই শর্তগুলো দেওয়ার পেছনের মূল উদ্দেশ্য ছিল দেশগুলোর মধ্যে একটা অর্থনৈতিক বিশ্বাস তৈরি করা, যাতে নতুন মুদ্রাটা চালুর শুরুতেই কোনো বিপদে না পড়ে। আচ্ছা, এই যে এত বড় একটা নতুন মুদ্রার ব্যবস্থা, এটাকে দেখভাল করার জন্য, এটাকে রক্ষা করার জন্য তো একটা প্রতিষ্ঠান লাগবে, তাই না? আর সে লক্ষ্যেই তৈরি করা হলো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। আর এই ব্যাংকটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি ছিল জানেন? এর স্বাধীনতা। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে কোনো রাজনৈতিক চাপ এর ওপর কাজ না করে। এর একমাত্র ফোকাস ছিল একটাই, মুদ্রার দাম স্থিতিশীল রাখা, ব্যাস। এই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কাঁধে কিন্তু অনেকগুলো বড় দায়িত্ব ছিল। যেমন পুরো ইউরোজোনের জন্য একটা ভরসামন্দ অভিভাবক হিসেবে কাজ করা, দাম স্থিতিশীল রাখা, বাজারে টাকার যোগান ঠিকঠাক রাখা, আর দরকার হলে একদম শেষ মুহূর্তে ঋণ দিয়ে সাহায্য করা। এক কথায় বলতে গেলে এটা ছিল পুরো ইউরোজোন অর্থনীতির প্রধান চালক বা ন্যাভিগেটরের মতো। এরপর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, ইউরোর আত্মপ্রকাশ। আর এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না। এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় কারেন্সি চেঞ্জ ওভার বা মুদ্রা বদলের ঘটনা। এই বিশাল পরিবর্তনটা কিন্তু একবারে হয়নি, হয়েছিল দুটো ধাপে। প্রথমে 1999 সালে ইউরো এলো ডিজিটাল রূপে, মানে ব্যাংক আর ব্যবসার জগতে ইলেকট্রনিক লেনদেনের জন্য এটা একটা স্ট্যান্ডার্ডাইজ ইউনিট অফ অ্যাকাউন্ট বা সাধারণ হিসাবের মাধ্যম হয়ে উঠল।
এরপর আসল খেলাটা হলো ২০০২ সালে, যখন নোট আর কয়েন বাজারে এলো। তখন এটা মানুষের হাতে হাতে, পকেটে পকেটে চলে এলো একটা বাস্তব ট্যাঞ্জিবল স্টোর অফ ভ্যালিউ বা সঞ্চয়ের মাধ্যম হিসাবে। একবার কল্পনা করুন তো, ২০০২ সালের জানুয়ারিতে ৩০ কোটিরও বেশি মানুষ একসাথে তাদের পুরনো মুদ্রা ফেলে দিয়ে ইউরোর নোট আর কয়েন ব্যবহার করা শুরু করল। কি বিশাল একটা ব্যাপার, তাই না? ফলে ইউরো তৈরির মাধ্যমে ইউরোপ কিন্তু শুধু একটা নতুন মুদ্রা পায়নি, এর মাধ্যমে পুরো মহাদেশটায় একটা নতুন অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্বের সামনে উঠে এলো। এই কথাটা পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে সারসংক্ষেপ করে। ইউরো টাকাকে জাতীয় সার্বভৌমত্বের হাতিয়ার থেকে আঞ্চলিক সহযোগিতার এক স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করেছে। মানে টাকাটা আর শুধু একটা দেশের ক্ষমতা দেখানোর জিনিস রইল না, এটা হয়ে উঠল একসাথে কাজ করার একটি প্রতীক। এটা ছিল আসলেই একটা বৈপ্লবিক ধারণা। তবে সব কিছুর পরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, কোনো একটা কেন্দ্রীয় সরকার ছাড়া শুধু একটা মুদ্রা কি আসলেই টিকে থাকতে পারে? এই যে কাঠামোগত চ্যালেঞ্জটা, এটাই কিন্তু ইউরোর ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবায়।